ভারত কি সত্যি নেক্সট সুপার পাওয়ার হতে যাচ্ছে? চলুন আজকের আলোচনায় এই বিশাল প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি। আর দেখুন, এই উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আরও একটা প্রশ্নের ভেতর। ভারতে কেন একজন ইলন মাস্কের মতো কেউ উঠে আসেননি? কেন সেই রকম একটা যুগান্তকারী বিপ্লব এখানে ঘটেনি? ঠিক এই প্রশ্নটা ধরেই আমরা এগোব। তো পুরো বিষয়টা আমরা 5টা ভাগে ভাগ করে বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে প্রথমেই বুঝে নেওয়া যাক, এই যে ইনোভেশন বা উদ্ভাবনের কথা বলছি, সেখানে ইলন মাস্ক বেঞ্চমার্ক এর মানেটা আসলে কি? দেখুন, মূল কথাটা কিন্তু একদম সহজ। আসল উন্নতি সেটা নকল করে হয় না, সেটা আসে নতুন কিছু তৈরি করা থেকে, মানে সৃষ্টি থেকে। মাস্কের ক্যারিয়ারকে যদি দেখেন, ওটা কিন্তু শুধু সাকসেসের গল্প না, ওটা হচ্ছে ঘুরে দাঁড়ানোর গল্প। অসম্ভবকে সম্ভব করার মতো আইডিয়ার ওপর বিশাল বাজি ধরার একটা মাস্টার ক্লাস বলা যেতে পারে। ভাবা যায়, মাত্র 12 বছর বয়সে একটা ভিডিও গেম কোড করে বিক্রি করে দেওয়া, সেখান থেকে শুরু করে রিইউজেবল রকেট বানানো, এমনকি মানুষের ব্রেনকে এআইয়ের সাথে জুড়ে দেওয়ার মতো অসম্ভব এক প্রচেষ্টা। তার গোটা জার্নিটাই যেন যা কিছু সম্ভব তার সীমানাটাকে বারবার ঠেলে সরিয়ে দিয়েছে। একবার ভাবুন তো, পরপর দুটো রকেট লঞ্চ ফেল করেছে, স্পেসএক্স আর পুরোপুরি দেউলিয়া হয়ে যাওয়ার মধ্যে দাঁড়িয়ে আছে শুধু একটা সফল লঞ্চ। এটা ছিল একটা আক্ষরিক অর্থেই ডু অর ডাই মোমেন্ট, মানে করো অথবা মরো। আর ঠিক এই মুহূর্তগুলোই কিন্তু এই ধরনের ইনোভেটরদের চিনিয়ে দেয়। আর এত বড় একটা ঝুঁকির পুরস্কারটা কি ছিল জানেন? নাসার সাথে $1.5 বিলিয়ন একটা কন্ট্র্যাক্ট, যেটা শুধু স্পেসএক্সকে বাঁচায়নি, মহাকাশ ভ্রমণের পুরো ভবিষ্যৎটাই পাল্টে দিয়েছিল। তো মাস্কের এই মডেলটা তো আমরা দেখলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, ভারতে কেন এই ধরনের একটা ইনোভেশন মডেল তৈরি করাটা এত কঠিন হয়ে দাঁড়িয়েছে? এর একটা প্রধান কারণ যদি দেখি, সেটা হলো রিসার্চ আর ডেভেলপমেন্ট, মানে গবেষণা ও উন্নয়নে আমাদের বিনিয়োগ। দেখুন, উন্নত দেশগুলো যেখানে তাদের জিডিপির প্রায় 2.5% খরচ করে, সেখানে ভারত করে মাত্র 0.5%। পার্থক্যটা বিশাল। আর এর ফল কি দাঁড়াচ্ছে? আমরা এনভিডিয়ার মতো একদম নতুন চিপ টেকনোলজি বানানোর দিকে না গিয়ে বিদেশি ফোনের ডিজাইন কপি করছি। অরিজিনাল এআই মডেল তৈরি না করে বিদেশ থেকে আনা প্রযুক্তির ওপর ভরসা করে চলছি। আর এই ঘাটতির একটা ভয়ঙ্কর দিক হলো যাকে বলা হচ্ছে বেকারত্বের অর্থনীতি। এর মানেটা কি? মানে হলো, এখানে বিজনেসটা নতুন চাকরি তৈরির ওপর দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে আছে লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর ব্যর্থতার ওপর। ভেবে দেখুন, কোচিং সেন্টার, হোস্টেল, এই পুরো ইকোসিস্টেমটাই কিন্তু টিকে আছে হাতে গোনা কয়েকটা চাকরির জন্য এই যে বিশাল দৌড় তার ওপর। তাহলে এই যে আমরা কাগজে কলমে বিশাল গ্রোথের কথা শুনি, তার পেছনের আসল বাস্তবতাটা ঠিক কি? যেমন ধরুন, আমরা প্রায় শুনি যে ভারতের অর্থনীতি এখন $4.5 ট্রিলিয়ন, সাইজের দিক থেকে জাপানকেও ছাড়িয়ে গেছে। কিন্তু যে মুহূর্তে মাথাপিছু আয়ের দিকে তাকানো হয়, পুরো ছবিটাই পাল্টে যায়। কোথায় জাপানের প্রায় $34,000 আর কোথায় ভারতের মাত্র $2,200। এই আকাশ পাতাল পার্থক্যটাই কিন্তু আসল গল্পটা বলে দেয়। এই বৈষম্যটা এতটাই গভীর যে বলা হয়, ভারতে আসলে একটা ভারত নেই, 3টে ভারত আছে। একটা হলো খুবই ছোট, অ্যাভোকাডো ক্লাস, মানে অতি ধনী। এরপর আছে চাপে থাকা মধ্যবিত্ত ভাজা পাও ক্লাস। আর সবশেষে একটা বিশাল জনগোষ্ঠী, যাদের একবেলা খাবার জোটানোই এক সংগ্রাম। এই বৈষম্যের একটা জলযন্ত্র ছবি দেখা যায় মুম্বাইতে। একদিকে 12,000 কোটি টাকার এক বিশাল বিলাসবহুল বাড়ি, আর তার ঠিক গা ঘেঁষেই এশিয়ার সবচেয়ে বড় বস্তি, যেখানে একটা সময় ভাবুন 1400 মানুষের জন্য টয়লেট ছিল মাত্র একটা। তো এই সব গভীর সমস্যাগুলো তো আমরা দেখলাম। এখন প্রশ্ন হলো, সমাধান কি? এর জন্য একটা পরিষ্কার 3 দফা পরিকল্পনার কথা বলা হয়েছে। প্রথমত, নকল করার মানসিকতা ছেড়ে ইনোভেশন আর রিস্ক নেওয়ার দিকে মন দিতে হবে। দ্বিতীয়ত, আমাদের শিক্ষা ব্যবস্থাকে গোড়া থেকে বদলাতে হবে, শুধু থিওরি নয়, জোর দিতে হবে স্কিলের ওপর। আর তৃতীয়ত, এবং খুব জরুরি, পলিসি তো অনেক বানানো হয়, কিন্তু সেটা যেন ঠিকঠাকভাবে প্রয়োগ করা হয়, সেই গ্যাপটা পূরণ করতে হবে। এর মধ্যে এডুকেশন সিস্টেমের সংস্কারের উপর সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে। বলা হচ্ছে, মুখস্থ বিদ্যার বদলে স্কিল বেসড ট্রেনিং আনতে হবে। ঔপনিবেশিক আমলের মতো শুধু চাকরি প্রার্থী তৈরি না করে এমন মানুষ তৈরি করতে হবে যারা উদ্যোক্তা হবে, চাকরি দেবে। আর ওই যে একটা হার্ড মেন্টালিটি বা পালের গোদা হওয়ার দৌড়, সেটা থামিয়ে কৌতূহলী মন আর মাল্টি ডাইমেনশনাল চিন্তাভাবনাকে উৎসাহ দিতে হবে। এই পরিবর্তনগুলো একেবারে তৃণমূল স্তর থেকে আনা দরকার। তাহলে সবশেষে
একটা বড় প্রশ্ন আমাদের সামনে রেখে যাওয়া যাক। একটা দেশকে যদি সত্যিই ইনোভেটিভ হতে হয় তাহলে সবচেয়ে বড় কোন পরিবর্তনটা আনা দরকার? সেটা কি টেকনোলজিক্যাল, নাকি কালচারাল, নাকি একদম অন্য কিছু? এই প্রশ্নটা নিয়েই আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ।